হ্যালো আর্মি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আর্মি, তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে চাই। আর কথাটা হচ্ছে এইটা, প্রিয় মন্ত্রী মশাই, মানে আমার মন্ত্রী মশাই, গল্পটা কি তোমাদের ভালো লাগছে না? যদি ভালো না লাগে তাহলে আর্মি প্লিজ আমাকে বলে দাও, কিন্তু আমি গল্পটা কন্টিনিউ করব না। কারণ আমি গল্প দিই শুধুমাত্র তোমাদের ভালো লাগার জন্য, আর যেটা তোমাদের ভালো লাগবে না সেটা আমি অবশ্যই দিব না। আমি তাহলে তোমাদের সাথে নতুন একটা গল্প শেয়ার করি। হ্যাঁ, আর বলে দিচ্ছি এটা কিন্তু একটা ফেসবুকের গল্প। আমি জানি না অন্য কোনো ইউটিউবার এই গল্পটা আগে দিয়েছে কিনা, যদি দেয় তাহলে বলে দিও, এটাও আর কন্টিনিউ করব না। তো অনেক কথা হয়ে গেছে তাই না আর্মি? আর তাছাড়া আরেকটা কথা তোমাদের জন্য, নেতা সাহেব সেটার ওয়ান শট মেক করতেছি, অনেক তাড়াতাড়ি পেয়ে যাবা তোমরা। চলো আর্মি নতুন একটা গল্প শুরু করি। বলে দিচ্ছি প্লিজ এটা ফেসবুকের গল্প, অন্য কোনো ইউটিউবার দিয়ে থাকলে প্লিজ আমাকে জানাই দিও আর্মি। ওকে, শুরু করি গল্প। পিরিয়ডের সময় অতিরিক্ত ব্যথা কাতর হয়ে পড়েতে পেটে হাত চেপে ধরে ঠোঁট কামড়ে ধরে ফুপিয়ে কান্না করছে। প্রতিবার এমন ব্যথায় তে অসুস্থ হয়ে পড়ে, তাই তো চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে। তখন কেউ তার চুলের মুঠি ধরে তাকে টেনে তুলল। তে চমকে শক্ত হয়ে বিছানার এক কোণায় বসে পড়ল। সামনের ব্যক্তি তার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ করে তের চুলের মুঠি শক্ত করে ধরে বলল, এই যে নবাবের বেটি, সকাল 10টা বেজে গেছে, আপনার এখনো ঘুম হলো না? এখনো বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছিস? তোর সাহস দেখে তো আমি চমকে উঠি। চাচি কথাটা খুব রাগান্বিত হয়ে বলল। তে তার চাচির দিকে তাকিয়ে বলল, চাচি আমি না খুবই অসুস্থ, উঠতে পারছিলাম না, একটু শুয়ে থাকতে দাও না চাচি, বিকালে সব কাজ করে দেব। কি বললি? বিকালে করবি? চুপচাপ উঠে সব কাজ কর, না হয় আমার যে খারাপ আর কেউ হবে না। আর তোর যে কলেজে পড়ার স্বপ্ন, সেটা স্বপ্নই থেকে যাবে। এখন তুই চিন্তা কর, তুই ঘরের কাজ করে কলেজে যাবি, নাকি সারা জীবন এভাবে ঘরে বসে থাকবি? তে তখন তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠলো আর বলল, চাচি আমি বাসার সব কাজ করে দিব চাচি। তের বাবা মা ছোটবেলায় মারা গেছে, সে তার চাচির বাসায় থাকে, কিন্তু তার চাচি তার উপর বেশ অত্যাচার করে, তাকে পড়ালেখার সুযোগ পর্যন্ত দেন। তে এবার অনার্স ফার্স্ট ইয়ারে উঠেছে, নতুন কলেজে ভর্তি হয়েছে। সে অনেক বেশি খুশি, কারণ সারাদিন কাজ করে পড়াশোনার জন্য যেটুকু সময় পায় সেটুকু সময় সে অনেক পরিশ্রম করে পড়ার জন্য। যেভাবেই হোক তাকে তার বাবা মার স্বপ্ন যে পূরণ করতে হবে, তাই তো চাচির এত অত্যাচার সহ্য করে বাসার সব কাজ করে অনেক কষ্ট করে সে তার লেখাপড়া চালিয়ে যাচ্ছে। তে পিরিয়ডের ব্যথায় তার পেট চেপে ধরে বসে আছে। তখনই তার ছোট ভাই ইয়ঞ্জন তার কাছে আসলো আর বলল, আপু তুমি কান্না করো না আপু, দেখবে একদিন অনেক ভালো একটা রাজকুমার আসবে তোমার জন্য, সে তোমাকে এই পচা জায়গা থেকে নিয়ে চলে যাবে আপু, তোমাকে অনেক ভালোবাসবে। আমি আমি না টিভিতে দেখেছি, রাজকুমার আসে আর রাজকুমারীকে নিয়ে চলে যায় সাথে করে। তে তখন নিয়ঞ্জনের মাথায় হাত রেখে বলল, আমার রাজকুমার লাগবে না রে, আমার যে তুই আছিস, তুই ভালো করে লেখাপড়া করিস, তারপর আমাকে এখান থেকে অনেক দূরে নিয়ে যাবি, ঠিক আছে তো? নিয়ঞ্জন তখন বলল, ঠিক আছে আপু, তাহলে আমি তোমার রাজকুমার। এই কথা বলে নিয়ঞ্জন হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। তে তার চোখের পানি মুছে পেট ব্যথা নিয়ে ঘরে সব কাজ করা শুরু করে দিল। তের কাল থেকে ভার্সিটির ক্লাস শুরু হবে, তাই সে অনেক বেশি খুশি। তাই আজ যত সম্ভব সে বাসার সব কাজ করে রাখবে, যেন কাল সকাল সকাল উঠেই ভার্সিটিতে যেতে পারে। অপরদিকে, হে গার্লস সি, আওয়ার হিরো ইজ কামিং। এক গাদা উৎসাহ আর উত্তেজনা নিয়ে একটা মেয়ে তার পাশে থাকা কতগুলো মেয়েকে কথাটা বলল। সাথে সাথে মেয়েগুলো আরও 4 গুণ উত্তেজনা নিয়ে সামনে তাকালো কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখার জন্য। তারা শুধু এই ব্যক্তিকে দেখছেই না, বরং এক প্রকার চোখ দিয়ে যেন গিলে খাচ্ছে। দেখতে দেখতে প্রথম মেয়েটা বুকের বাম পাশে 2 হাত চেপে ধরে বলল, ও ফিয়ার, এই মানুষটা এতটা হট অ্যান্ড হ্যান্ডসাম কিভাবে হতে পারে রে? আরেকটা মেয়ে তখন বলল, ইস, এই ছেলেটা যদি আমার বয়ফ্রেন্ড হইতো কি যে ভালো হতো। অতঃপর আজও ওদের সবাইকে ইগনোর করে সবার সামনে দিয়ে ওই ব্যক্তিটি এমনভাবে চলে গেল যেন এখানে কেউ ছিলই না। এতক্ষণ এই মেয়েগুলো সকাল সকাল জগিং করার নামে পার্কে এসে যাকে দেখে নিজেদের লোলুপ আখির তৃষ্ণা মেটাচ্ছিল, সেই মহান ব্যক্তিটি হলো গল্পের নায়ক মিস্টার জিওন জাংকুক। বয়স মাত্র 26 বছর। দেশের নাম্বার 1 ইন্ডাস্ট্রিয়ালিস্ট জিওন নামজনের একমাত্র ছেলে। বাবার পরে এখন সে নিজেই বিজনেসের ভার নিজের হাতে নিয়েছে। পরিবার বলতে মা, বাবা আর তার ছোট বোন আছে।
জাংকুক এইচএসসি পরীক্ষার পরেই লন্ডন চলে যায়। ওখানে গিয়েই বাকি পড়ালেখা করে। ধীরে ধীরে পড়াশোনার পাশাপাশি লন্ডনে ওদের যে ব্রাঞ্চ আছে ওখানকার বিজনেসেরও দেখাশোনা করে সে। জাংকুক বিজনেসে হাত দেওয়ার পর থেকে ওদের বিজনেস আরও সফলতা লাভ করে। পুরো ওয়ার্ল্ডে এখন ওদের ব্রাঞ্চ আছে। গত বছর জাংকুকের বাবা নামজুন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় জাংকুক দেশে চলে আসে। দেশে আসার পর সব বিজনেস এখন ওই দেখাশোনা করে। নিজের ফ্ল্যাটের সামনে এসে চাবি দিয়ে লক খুলে ভেতরে ঢুকলো জাংকুক। কিছুদিন হলো ফ্ল্যাটটি কিনেছে সে। এখানে সে একাই থাকে। সাভারে ওদের বিশাল বাড়ি আছে, ওখানে ওর বাবা, বোন আর মা থাকে। জাংকুক একা থাকতে বেশি পছন্দ করে, তাই ওর অফিসের কাছাকাছি একটা ফ্ল্যাট কিনে এখানেই থাকে সে। ভিতরে ঢুকে চাবিটা টেবিলে রেখে সোফায় বসে শরীরটা এলিয়ে দেয়। হঠাৎ ফোনটা বেজে ওঠে। জাংকুক ফোন হাতে নিয়ে চেয়ে দেখলো তারই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ন্যান্সি কল করেছে। জাংকুক ফোনটা রিসিভ করে বলল, ইয়েস, টেল মি ন্যান্সি। গুড মর্নিং স্যার, কাম টু দ্য পয়েন্ট ন্যান্সি। আসলে স্যার, আজকে আপনার আর এয়ার গ্রুপের মিটিং ছিল, সেটাই মনে করানোর জন্য ফোন দিয়েছিলাম। আপনি কখন আসছেন স্যার, আর মিটিংটা কয়টায় রাখবো? জাংকুক কিছুটা বিরক্তি নিয়ে বলল, আমি কখন অফিসে আসবো না আসবো সেই কৈফিয়ত নিশ্চয়ই তোমাকে দিতে হবে না। আর তোমাকে আমি আগেও বলেছি, অফিসিয়াল ব্যাপারে যত কথা সব অফিসের ভেতরে বলবে, অফিসের বাইরে না। তাই যখন তখন আমাকে ফোন করা আমার একদমই পছন্দ না। তেমন কোনো দরকার হলে আমি নিজেই জানাবো। গেট দ্যাট? ন্যান্সি তখন ভয়ে বলল, সরি স্যার। এনিওয়ে, ফোন যখন দিয়েই ফেলেছো তাহলে বলো, আমার আজ অফিসে আসতে দেরি হবে। মিটিংটা 3টায় রাখো। জি স্যার। এরপর জাংকুক উঠে কিচেনের উদ্দেশ্যে পা বাড়ায়। জাংকুক নিজের কাজ নিজেই করতে বেশি পছন্দ করে। নিজের জন্য নাস্তা রেডি করে শাওয়ার নিয়ে বেডরুমে যায়। জাংকুক শাওয়ার নিয়ে বের হয়ে দেখে ওর ফোন বাজছে। জাংকুক ফোনটা রিসিভ করতেই তার বাবা আবার পাশ থেকে বলল, কী রে বাবা, কেমন আছিস? সব ঠিকঠাক আছে তো? আরে হ্যাঁ বাবা, সব ঠিক আছে। তা বলো বাবা, তুমি কেমন আছো? আমি ভালো আছি রে, এমনি তোর খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করেছিলাম। অনেক দিন হলো তো বাসায় আসিস না। তোর মা তোরকে খুব মিস করছে, কান্নাকাটি করছে। কবে আসবি বাসায়? ঠিক আছে বাবা, রাতে আসার চেষ্টা করব। আমি তো এখন ভার্সিটিতে যাচ্ছি, বিকালে আবার মিটিং আছে, তাই রাতে ছাড়া আমার আর সময় হবে না। জাংকুক রেডি হয়ে নাস্তা করে বেরিয়ে যায় ভার্সিটির উদ্দেশ্যে। আসলে জাংকুক লন্ডনে MBA করা অবস্থায় জাংকুকের বাবা হঠাৎ হার্ট অ্যাটাক করে। তার অবস্থা অনেক গুরুতর হয়ে গিয়েছিল। তাই জাংকুক তার কোর্স কমপ্লিট না করেই বছরের মাঝখানে চলে আসে দেশে। দেশে আসার পর জাংকুকের বাবা কিছুটা সুস্থ হওয়ার পর আবারও সে লন্ডনে যেতে চাইলেই নামজুন মানা করে, দেশেই থাকতে বলে। জাংকুকও তার বাবার কথা ফেলতে পারেনি। এরপর তারা ঢাকার একটা ভার্সিটিতে ভর্তি হয় কোর্স কমপ্লিট করার জন্য। যেহেতু জাংকুকের বাবা নামজুন ওই ভার্সিটির ট্রাস্টি, তাই বেশি সমস্যা হয় না জাংকুকের ভার্সিটিতে ভর্তি হতে। তাই তো বছরের মাঝেই সেই ভার্সিটিতে ভর্তি হতে পেরেছে। এখন ওদের ফাইনাল ইয়ার চলছে, আর 2 মাস পরে ফাইনাল এক্সাম। যেহেতু অফিসে যেতে হয়, তাই জাংকুক রেগুলার ভার্সিটিতে যায় না। বেশি ইম্পর্টেন্ট কিছু না হলে সে ভার্সিটিতে যায় না। তার বন্ধু সুগা আর যে হোক তাকে ক্লাসের সব আপডেট দেয়। এরপর নামজুন বসে আছে, তখনই জিন তার কাছে আসলো আর বলল, কি হলো? ছেলের উপর এত প্রেশার দিয়ে এখন আরামে বসে আছে, তাই না? কতবার বললাম ছেলেকে বিয়ে দাও, বিয়ে দিয়ে বউ আনলে ছেলে ঠিক ভালো হয়ে যাবে। না, ছেলেকে এই বয়সে বিয়ে না দিয়ে নিজে আরামে বসে আছে, আর আমার ছেলেটাকে দিয়ে কত কাজ করাচ্ছে। তখনই রোজ দৌড়ে আসলো আর বলল, মা তুমি বাবাকে এসব কথা কেন বলছো? মা, তুমি তো খুব ভালো করেই জানো বাবার শরীরটা কত খারাপ ছিল। জিন তখন বলল, এসে পড়েছে বাবার চামচি। ইস, আমার ছেলেটা যদি এখানে থাকতো তাহলে নিশ্চয়ই সে আমারই সাপোর্ট নিত। জিন তখন আরএমকে বলল, আচ্ছা শোনো না, তোমাকে বলেছি না আমাদের জাংকুকের জন্য ভালো একটা মেয়ে দেখতে, ওকে আমরা বিয়ে দিব। ছেলেটা তো অফিস দেখাশোনা করছে, তাছাড়া বয়সটাও তো কম হচ্ছে না ছেলের। এখন যদি বিয়ে না দিই তাহলে আর কবে দিব বলো? আরএম তখন বলল, কি করব বলো? তোমার ছেলে কি আমার কথা শুনে? বিয়ের কথা বললেই তোর আগে ফোনটাই কেটে দেয়। রোজ তখন বলল, বাবা মা তোমরা চিন্তা করো না, একদিন দেখবে ভাইয়ার জীবনেও এমন কেউ আসবে যে ভাইয়া নিজেই বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে। তখন আমরা ভাইয়াকে জোর করব না, বরং ভাইয়াই আমাদেরকে জোর করবে তাকে বিয়ে দেওয়ার জন্য। কথাটা শুনেই সবাই হাসলো।
জিন তখন বলল, না জানি ওই মেয়েটা কই আছে রে, যে তোর ভাইকে বিয়ে করবে। তোর ভাইয়ের যে রাগ, আমার তো মনে হয় না তোর ভাইয়ের কাছে কোনো মেয়ে কোনো দিন টিকতেও পারবে। এখন তো আল্লাহর কাছে কেবল একটাই চাওয়া, আমার ছেলের জীবনে যেন এমন কেউ আসে যে আমার ছেলেটাকে আগের মতো হাসি খুশি জীবনে ফিরিয়ে আনতে পারে। গল্পের সূচনা মাত্র। আশা করি গল্পের সূচনা তোমাদের ভালো লেগেছে। আরেকটা কথা বারবার বলছি, এটা কিন্তু ফেসবুকের গল্প, যদি কোনো ইউটিউবার দিয়ে থাকে তাহলে প্লিজ আমাকে আগে ইনফর্ম করে দিবা, তাহলে কিন্তু আমি আর গল্পটাকে কন্টিনিউ করবই না। আর হ্যাঁ, গল্পটা কিন্তু একটু বেশি রোম্যান্টিক হবে, তোমরা আবার রোম্যান্স নিয়ে আমাকে বকাবকি করো না কিন্তু, ঠিক আছে? আর গল্পটা অনেক বেশি সুন্দর হবে, তোমরা যদি পারমিশন দাও তাহলে আমি গল্পটা কন্টিনিউ করতে রাজি আছি। অ্যান্ড ট্রাস্ট মি, গল্পটা সত্যি অনেক বেশি রোম্যান্টিক। আর যদি মনে হয় যে গল্পটা তোমরা শুনতে চাও তাহলে সেটাও কমেন্টস করে জানাবা, আমি তাহলে নেক্সট পার্ট কালকে থেকেই আরম্ভ করব।